আসসালামু আলাইকুম, কি খবর এইচএসসি 25 ব্যাচের কমার্সিয়ানরা। তো তোমাদের ঈদের পরপরই কিন্তু তোমাদের আর বেশি দিন বাকি নেই তোমাদের বোর্ড এক্সাম হতে। তো বোর্ড এক্সামে ভালো করতে তোমাদের যে জিনিসটা সবথেকে বেশি জানা প্রয়োজন সেটা হচ্ছে পরীক্ষায় কিভাবে কোশ্চেন আসে, পরীক্ষায় কিভাবে লিখলে তোমার A+ পাওয়া যায়। তো আজকের ভিডিওতে আমি বলে দিব যে অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারের কোন কোন টপিকের কোন কোন টাইপের ম্যাথগুলো পড়ে গেলে তোমার পরীক্ষার হলে 100% কমন নিশ্চিত থাকছে, এবং আমি গ্যারান্টি দিতে পারি এর বাইরে তোমার কোশ্চেন আসার পসিবিলিটি খুবই কম। হ্যাঁ, তো চলো দেরি না করে শুরু করি। তো পরীক্ষার আগ মুহূর্তে সাজেশনস খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। তো সাজেশনস ভিডিও নর্মালি সব বেশি কম জায়গায় তুমি পাবা, কিন্তু সব বেশি কম জায়গায় যেই ব্যাপারটা আমি দেখেছি বা অন্যান্য প্ল্যাটফর্মে যে ক্লাসগুলা বা যে তোমার সাজেশন ভিডিওগুলো আসছে ইউটিউবে, আমি প্রত্যেকটা অ্যানালাইসিস করেছি। সব জায়গায় যে ইনফরমেশনগুলো দেওয়া আছে সেটা হচ্ছে তোমার অবস্কিউর একটা ইনফরমেশন, অর্থাৎ এটা এনাফ না। তোমাদেরকে জাস্ট বলে দিছে ঠিক আছে অধ্যায় 1 পড়বা, হিসাব বিজ্ঞান পরিচিতি থেকে এই জিনিসগুলো বারবার আসে। তো এই জিনিসগুলো বারবার আসে, এই জাস্ট টপিকগুলো বলে দিছে, বাট তোমার কিভাবে প্র্যাকটিস করা উচিত, কিভাবে এক্সাম হলে অ্যাপ্লাই করা উচিত, এই জিনিসগুলো আজকে আমি তোমাদের ভিডিওতে বলে দিব। তাই ভিডিওটা 1 সেকেন্ড স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ থাকলো। হ্যাঁ, আর তোমরা যারা নতুন চ্যানেলে আসো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবা। এরকম কিন্তু সাজেশন ভিডিও, তারপরে হচ্ছে ফ্রি ক্লাস রিলেটেড যা যা আছে তোমার আর্টস কমার্সের জন্য যা যা প্রয়োজন সব কিছুই কিন্তু এই চ্যানেলে পেয়ে যাবা। হ্যাঁ, তো দেরি না করে এখনই সাবস্ক্রাইব করে ফেলো। আচ্ছা, তো প্রথমে আসি যে আমাদের অ্যাকাউন্টিংয়ে তোমার হচ্ছে 30 মার্ক থাকে এমসিকিউতে, আর হচ্ছে 70 মার্ক থাকে তোমার হচ্ছে সিকিউতে। তো তোমরা যেহেতু এইচএসসি 2025 ব্যাচ, তোমাদের হচ্ছে শর্ট সাজেশনে মানে শর্ট সিলেবাসে এক্সাম হবে, হ্যাঁ শর্ট সিলেবাসে এক্সাম হবে। তো সবগুলো চ্যাপ্টার তোমাদের পড়া লাগবে না। এটা একটা তোমার যেমন পজিটিভ সাইড, এটা একদিক দিয়ে, আর হচ্ছে তোমার নেগেটিভ সাইড। কিভাবে নেগেটিভ সাইড? কারণ এখানে যেহেতু তোমার সবগুলো চ্যাপ্টার এক্সামে ইনক্লুডেড থাকছে না, তা এক চ্যাপ্টার থেকে একাধিক প্রশ্ন আসার মানে তোমার যে চান্সেসটা বেশি থাকছে। তো এটা একদিক দিয়ে যেমন পজিটিভ আর একদিক দিয়ে যেমন নেগেটিভ। কারণ কার্যপত্র যে চ্যাপ্টারটা আছে ওই চ্যাপ্টারটা কিন্তু অনেক লেন্দি একটা চ্যাপ্টার। হ্যাঁ, ম্যাথ তুমি পারবা কিন্তু অঙ্ক করতে অনেক বেশি সময় নেয়। তো এই চ্যাপ্টারটা আমি তোমাদেরকে কখনোই সাজেস্ট করবো না যে এটা তুমি সিকিউর জন্য পড়ো। তো ফার্স্টে আসি, তোমরা কোন কোন চ্যাপ্টারগুলো সিকিউর জন্য পড়বা। তো যেগুলো সিকিউর জন্য পড়বা ওই চ্যাপ্টারগুলো সিকিউর যে টাইপগুলো আছে, কোন কোন টাইপের প্রশ্নগুলো ম্যাক্সিমাম তুমি যদি প্র্যাকটিস করে যাও তাহলে কমন পাবা, সেগুলো আমি লিখে দিছি। হ্যাঁ, তো টাইপগুলো আমি কিছুক্ষণ পরেই বলবো। আগে তোমাদেরকে দেখাই দিই যে কোন কোন চ্যাপ্টারগুলো তুমি সিকিউর জন্য টার্গেট করবা। অধ্যায় 1 টার্গেট করবা, লেখো খাতায় নোট করে নাও। অধ্যায় 1 টার্গেট করবা, অধ্যায় 2 টার্গেট করবা, অধ্যায় 4 টার্গেট করবা, হ্যাঁ অধ্যায় 4 টার্গেট করবা, অধ্যায় 8 টার্গেট করবা। আর আর্থিক বিবরণী তো তোমাদেরকে দিতেই হবে, মাস 2টা, এটা হচ্ছে ফরজ। হ্যাঁ, এটা তোমাদের উপর ফরজ আর্থিক বিবরণী দেওয়া। তো এই গেল তোমাদের সিকিউ টার্গেটেড চ্যাপ্টার। তো এই চ্যাপ্টারগুলো থেকে তোমরা সিকিউ প্র্যাকটিস করবা, আর বাকি যে চ্যাপ্টারগুলো বাকি থাকবে ওগুলো থেকে তুমি জাস্ট এমসিকিউ এর জন্য প্র্যাকটিস করবা। তো এমসিকিউ কীভাবে প্র্যাকটিস করবা সেটা আমি তোমাদেরকে একটা গাইডলাইন দিয়ে দিই। এমসিকিউ এর জন্য প্রথমে তোমার প্রত্যেকটা চ্যাপ্টারে তোমাদের প্রত্যেকে ডিফারেন্ট বই ইউজ করবো। তো যেই রাইটারের বই তুমি ইউজ করো না কেন, লাস্টে দেখবা কিছু এক নজরে গুরুত্বপূর্ণ তথ্যাবলী আছে। হ্যাঁ, এক নজরে গুরুত্বপূর্ণ তথ্য থাকে। তো এগুলা এক নজরে একবার তুমি রিভাইজ দিবা। তারপরে সেকেন্ড যে কাজটা করবা, যতগুলো বোর্ড এমসিকিউ আছে বোর্ড এমসিকিউগুলো সলভ করে ফেলবা। হ্যাঁ, তো এই 2 স্টেপে যদি তুমি প্রিপারেশন নাও তাহলে তোমার এমসিকিউ এর প্রিপারেশন ইনশাল্লাহ হয়ে যাবে। তো এখন আসি সিকিউ এর কোন কোন টাইপের ম্যাথগুলো তোমার বেশি আসে। তো দেখো, প্রথমে হিসাব বিজ্ঞান পরিচিতি এই চ্যাপ্টারটাতে ক এর জন্য তোমার মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করতে বলবে। তো মালিকানা সত্ত্ব কিভাবে পরিমাণ নির্ণয় করতে হয়, মূলধনের সাথে আয় যোগ হয়, আয় থেকে ব্যয় বিয়োগ হয়, ব্যয় থেকে উত্তোলন বিয়োগ হয়। হ্যাঁ, তো এটা হচ্ছে প্রসেস মালিকানা সত্ত্ব নির্ণয় করার। তারপর লেনদেন নয় এমন ঘটনা, কোন ঘটনাগুলো লেনদেন নয়। তো দেখবা লেনদেন নয় এমন ঘটনা যেমন তোমার হচ্ছে কর্মচারী নিয়োগ দেওয়া হলো, এগুলো প্রায়ই আসে। হ্যাঁ, তো এগুলো তুমি প্র্যাকটিস করতে করতেই বুঝবা যে লেনদেন নয় এমন ঘটনাগুলো কি কি হতে পারে। তারপরে হচ্ছে কোনো ব্যক্তির মারা যাওয়া, এগুলো হচ্ছে তোমার ঘটনা। তারপরে প্রারম্ভিক মূলধন নির্ণয় সূত্র কি, প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট দায়। তারপরে নিট ক্রয় কিভাবে তুমি নির্ণয় করবা, ক্রয় থেকে ক্রয় ফেরত বাদ দিতে হবে, ক্রয় বারটা বাদ দিতে হবে, তারপর যেটা অবশিষ্ট থাকবে সেটা হচ্ছে নিট ক্রয়। এখান থেকে তোমার মুনাফাবিহীন বিক্রয় বাদ যেতে পারে। তো এই 4টা টাইপের ম্যাথ সব থেকে বেশি আসছে। তো আমি অ্যানালাইসিস করে যেই টাইপগুলো সব থেকে বেশিরভাগ আসছে, যেই টাইপগুলো সব থেকে বেশিরভাগ রিপিট হয়েছে ওই টাইপগুলো জাস্ট তোমাদেরকে সাজেস্ট করছি। পরীক্ষার আগে আর কিছু না হোক এই টাইপগুলো যদি তোমার আয়ত্ত থাকে তুমি ভালো মার্কস তুলতে পারবা। আচ্ছা, তারপরে
সেকেন্ড কোশ্চেনে মানে খ নাম্বার প্রশ্নে প্রথম যে জিনিসটা পাবা যে জাবেদা দাখিলা দাও উপযুক্ত এত 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 তারিখের 1 2 3 বা 1 3 5 8 তারিখে জাবেদা দাখিলা দাও, এই কোশ্চেন তুমি পাবাই। হ্যাঁ, তারপরে সেকেন্ড যে কাজটা মানে যে কোশ্চেনটা তুমি পাবা সেটা হচ্ছে হিসাব খাত, সংশ্লিষ্ট লেনদেনগুলোর হিসাব খাত নির্ণয় করো, এই ধরনের কোশ্চেন তুমি পাবা। তারপরে গ নাম্বারে নর্মালি তোমার হিসাব সমীকরণের প্রভাব বা ইকুয়াল টু এল প্লাস ও এর যে ছকটা, ওই ছকের ম্যাথ তুমি মাস্ট পাবা, এটা গ্যারান্টেড, এটা একদম গ্যারান্টেড। হ্যাঁ, তোমাদেরকে প্রশ্ন লিক করে দিলাম, যদি এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে এই কোশ্চেন তুমি পাবা, এই টাইপ থাকবেই, এটা গ্যারান্টেড, এই টাইপ থাকবেই। হ্যাঁ, তো গেল চ্যাপ্টার 1 গেল। চ্যাপ্টার 1-এ এই টাইপগুলো তুমি প্র্যাকটিস করবা। তো এখন আসি চ্যাপ্টার 2। চ্যাপ্টার 2 হচ্ছে হিসাবের বৈষম্য। তো হিসাবের বৈষম্যতে যেমন লেনদেন আছে, তেমন হচ্ছে তোমার খতিয়ান আছে, নগদান বই আছে, এটা অনেক ডাইভার্সিফাইড একটা চ্যাপ্টার। তো এই চ্যাপ্টারটা থেকে টপ যেই টাইপের ম্যাথগুলো তোমার বারবার রিপিট হয়েছে ওইগুলো চলো দেখে নিই। প্রথমে আসবে নগদান বহির্ভূত লেনদেন বা নগদান বহিতে অন্তর্ভুক্ত হবে না এমন লেনদেনের পরিমাণ। কিছু কিছু সময় প্রশ্ন কিন্তু ঘুরায় আসে, এই নগদান বহির্ভূত লেনদেন আমি দিয়ে দিছি, তুমি বলবা যে ভাইয়া আপনি কি সাজেশন দিলেন, পরীক্ষার হলে তো আসছে যে কোন কোন জিনিসগুলো লেনদেন নয় এমন লেনদেনে, মানে কোন কোন লেনদেনগুলো নগদান বইতে অন্তর্ভুক্ত হবে না এমন পরিমাণ নির্ণয় করো। তো জিনিস কিন্তু একই, নগদান বহির্ভূত লেনদেনও যা বা কোন কোন লেনদেনগুলো নগদান বইতে অন্তর্ভুক্ত হবে না, সেম জিনিস। হ্যাঁ, তো একটু ঘুরাই ফিরে আসতে পারে, ওই টার্মগুলো তোমার জানতে পারতে হবে বা চিনতে হবে। তারপরে বিভিন্ন খরচের পরিমাণ আসতে পারে, ভাড়া খরচ বা যে কোনো তোমার খরচ, ভাড়া খরচ, বেতন খরচ, এগুলো আসতে পারে, খরচের পরিমাণ নির্ণয়। তারপরে উত্তোলনের পরিমাণ নির্ণয় আসতে পারে বা দায়ের পরিমাণ নির্ণয় আসতে পারে। দায়টা একটু কম আসছে তাই আমি এটা দিইনি, এগুলো হচ্ছে তোমার যেগুলো হচ্ছে বারবার রিপিট হয়েছে ওই টাইপগুলো আমি দিছি। হ্যাঁ, ক্ষয়ে, তারপর ক্ষয়ে আসো। ক্ষয় হচ্ছে অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান, অর্থাৎ অগ্রদত্ত পদ্ধতিটা ভালো মতো আয়ত্ত করে যাবা। নগদ প্রাপ্তি জবেদা বেশিরভাগ আসছে। আর হচ্ছে বিভিন্ন খতিয়ান হিসাব, হ্যাঁ যতগুলো খতিয়ান হিসাব আছে, যেমন বিক্রয় হিসাব প্রস্তুত করো বা ক্রয় হিসাব প্রস্তুত করো, উত্তোলন হিসাব প্রস্তুত করো, অর্থাৎ খতিয়ান চলমান যে ছক যেটা আছে ওইটা জের নির্ণয় করা। হ্যাঁ, চলমান জের ছক দিয়ে করবা, খতিয়ান হিসাব প্রস্তুত করা, এটা হচ্ছে খ নাম্বারের টাইপগুলো বললাম। গ নাম্বারে দেখো অগ্রদত্ত ব্যয়ের জন্য বিভিন্ন খতিয়ান প্রস্তুত করা, এটা আসে। নগদ প্রদান জাবেদা আসে, 3 ঘরা আসে, 2 ঘরা আসে। তো এটা হচ্ছে তোমার গ নাম্বারের টাইপ, এগুলো ম্যাক্সিমাম বার রিপিট হয়েছে। আর অধ্যায় 3 তোমার জাস্ট বোর্ড এমসিকিউ সলভ করে যাও। অধ্যায় 3 হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী। তো ব্যাংক সমন্বয় বিবরণী অনেকে ভালো পারো, যারা ভালো পারো তারা তো এই চ্যাপ্টারটা অ্যান্সার করতে পারো, বাট আমার সাজেশন হবে যে এই চ্যাপ্টারটা স্কিপ করা, কারণ এই চ্যাপ্টারে একটু 19 থেকে 20 হলেও দেখবা পরীক্ষার হলে তোমার কোশ্চেন নিয়ে গবেষণা করা লাগতেছে। তো গবেষণা করতে করতে দেখবা ওই দিক দিয়ে তোমার 8-10 মার্ক ছুটে যাচ্ছে। তো ফাও গবেষণা করার কোনো দরকার নাই, যতটুকু যেভাবে বলতেছি ওইভাবে যদি করো তোমার 60টা সৃজনশীল কমান পাওয়াই তো মেইন কথা, তাই না? তো তুমি আমি যেভাবে বলতেছি ওইভাবে যদি তুমি প্র্যাকটিস করো 60টা সৃজনশীল তুমি কমান পাবা। ওকে, তারপরে দেখো অধ্যায় 4। অধ্যায় 4 হচ্ছে রেওয়া মিল। তো রেওয়া মিলের প্রথম টাইপটাতে সমষ্টি নির্ণয় করো আসে, যে বিভিন্ন তোমার যে ব্যয়ের খাতগুলোর সমষ্টি নির্ণয় আসে। তারপর হচ্ছে রেওয়া মিলে আসবে না এমন দফার পরিমাণ আসে, রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না এমন দফার পরিমাণ নির্ণয় করো। তারপরে বিভিন্ন ভুলের শ্রেণী, হ্যাঁ নীতিগত ভুলের পরিমাণ বা তোমার করণিক ভুলের পরিমাণ নির্ণয় করো, এরকম ভুলের পরিমাণ নির্ণয় আসে। ওকে, তো ক নাম্বারে এই 3টা টাইপই তুমি ঘুরে ফিরে পাবা। তারপরে খ নাম্বারে জাবেদা দাখিলা দাও, বিভিন্ন লেনদেনগুলো জাবেদা দাখিলা দাও, এটা আসবে। রেওয়া মিল প্রস্তুত করো, এটা আসবে। তারপরে গ নাম্বারে সম্পদ ও দায়ের পরিমাণ নির্ণয় বা বিভিন্ন খতিয়ানের হিসাবগুলো আসবে। তো এই হচ্ছে মোটামুটি রেওয়া মিল থেকে তোমার আসতে পারে এমন টাইপের ম্যাথ। ওকে, তো চলো আমরা নেক্সট চ্যাপ্টারে যাই। আচ্ছা, তো এখন হচ্ছে অধ্যায় 7। আমি তোমাদেরকে বলছিলাম যে বোর্ডের এমসিকিউগুলো সলভ করলেই হবে। বোর্ডের এমসিকিউ কীভাবে সলভ করবা, ফার্স্টে এক নজরে গুরুত্বপূর্ণ তথ্যাবলী দেখবা, তারপরে হচ্ছে তোমার যেই বোর্ডের এমসিকিউগুলো আছে এমসিকিউগুলো টানা সলভ করবা, এবং টেস্ট পেপারে যদি একটা বোর্ড এমসিকিউ তুমি বোর্ডে যে মডেল টেস্টগুলো আছে মডেল টেস্ট ধরে ধরে যদি এক্সাম দাও তাহলে তোমার মানে দেখবা পাকা হয়ে যাবে এমসিকিউতে। তারপরে অধ্যায় 8 হচ্ছে দৃশ্যমান অদৃশ্যমান হিসাব, অর্থাৎ অবচয়। এই চ্যাপ্টারটা খুবই ছোট একটা চ্যাপ্টার এবং খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে তুমি 2টা ম্যাথ পাবা বা 2টা ম্যাথ অবশ্যই পাবা। হ্যাঁ, তো এখানে মেইনলি তোমার যে টাইপের ম্যাথগুলো আসে সেটা হচ্ছে অবশ্যই সারণী প্রস্তুত করো, তারপর অবচয়যোগ্য মূল্য নির্ণয় করো, মেশিনের অবচয়যোগ্য মূল্য কত, তারপরে মেশিন বিক্রয়জনিত লাভ বা ক্ষতি নির্ণয় করো, এই টাইপের কোশ্চেনগুলো আসে।
তারপরে খ নাম্বার টাইপে দেখো জাবেদা দাখিলা দাও বা ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় নির্ণয় করো, এই টাইপটা তোমার থাকবে। এবং গ নাম্বারে বিভিন্ন খতিয়ান হিসাব থাকে। হ্যাঁ, তো এই হচ্ছে তোমার দৃশ্যমান এবং অদৃশ্যমান সম্পদের হিসাব, অর্থাৎ চ্যাপ্টার 8 থেকে এই কয়টা টাইপের ম্যাথ করে গেলে তুমি কমন পাচ্ছ। তারপর আর্থিক বিবরণী। আর্থিক বিবরণীর মধ্যে আমি স্পেসিফিকলি কোনো এরকম টাইপ করে দিইনি, কারণ আর্থিক বিবরণী অনেক ইন ডিটেলস একটা চ্যাপ্টার। তবে তোমাদেরকে আমি 3টা সাজেশন দিব, যে 3টা সাজেশন যদি তুমি ফলো করো, এই 3টা বই যদি ভালো মতো তুমি আয়ত্ত করতে পারো, এর বাইরে কোনো কোয়েশ্চেন আসবে না। বিশদায় বিবরণী। বিশদায় বিবরণীর মধ্যে কি কি থাকতেছে? মোট মুনাফা নির্ণয় করো, মোট মুনাফা নির্ণয় করো। তারপরে কি তোমার পরিচালন মুনাফা নির্ণয় করো, পরিচালন মুনাফা নির্ণয় করো, পরিচালন মুনাফা নির্ণয় করো। তারপর হচ্ছে নিট মুনাফা নির্ণয় করো, নিট মুনাফা নির্ণয় করো, নিট মুনাফা নির্ণয় করো। তারপর হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করো, বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করো। এরকম বিশদায় বিবরণীকে ভাঙলে তোমার অনেকগুলো টাইপ, তো তুমি যদি বিশদায় বিবরণী ভালো মতো পড়ো, তো এই কয়েকটা টাইপ তোমার অটোমেটিক মুখস্থ হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, মালিকানা সত্ত্ব বিবরণীও সেম, আর্থিক অবস্থার বিবরণীও সেম। হ্যাঁ, আর্থিক অবস্থার বিবরণী হয়তো বা ডিরেক্ট থাকবে না, হয়তো বা বলবে মোট সম্পদ কত, মোট দায়ের পরিমাণ কত, এই টাইপের তোমার কোশ্চেন থাকবে। তো তোমার মূলত এই 3টা বই একদম ঝাঁঝরা করে ফেলাতে হবে। এই 3টা বই যদি তুমি ঝাঁঝরা করে ফেলাও, তাহলে তোমার বাকি টাইপগুলো তোমার অটোমেটিক্যালি তোমার আয়ত্তে চলে আসবে। আর প্রথমে তোমাদেরকে কিছু এক্সাম হল ট্রিক্স শিখাই দিই। প্রথমে অবশ্যই খ বিভাগ দিবা, কারণ ক বিভাগে অনেক সময় আর্থিক বিবরণীতে প্রথম অঙ্কটায় মানে টিচাররা তো জানে যে তুমি প্রথম অঙ্কটা যদি একটু স্ট্রাগল করো, ওইটা নিয়ে তুমি কিছুক্ষণ সময় ব্যয় করবা, সময় ব্যয় করার কারণে খ বিভাগ থেকে ছুটে যাবে। তো আমার পার্সোনাল সাজেশন থাকবে, তুমি আগে খ বিভাগ অ্যান্সার করো। ছোট ছোট যে ম্যাথগুলো আছে, যেমন দৃশ্যমান অদৃশ্যমান হিসাব, অপচয়ের ম্যাথগুলো ধাপ ধাপ করে দিয়ে দাও, 2টা ম্যাথ অ্যান্সার করে ফেলো, লেনদেন থেকে 2টা ম্যাথ অ্যান্সার করে ফেলো। হ্যাঁ, তো যেগুলো দিলাম, যে চ্যাপ্টারগুলো সাজেশনে দিলাম, ওই চ্যাপ্টার থেকে 2টা করে ম্যাথ অ্যান্সার করে ফেলো। হ্যাঁ, তো 5টা সৃজনশীল দিয়ে দিলে তোমার আর 2টা সৃজনশীল থাকতেছে, অর্থাৎ আর্থিক বিবরণী। তো আর্থিক বিবরণী ক্যালকুলেশন করে দেখবা যে কোন ম্যাথটা একটু তোমার কম সময় লাগবে, ওইটা আগে শেষ করবা, তারপরে বড় যে ম্যাথ, তারপরে ওইটা যাবা। তো এক্সাম হল স্ট্র্যাটেজিটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তোমরা নর্মালি বোকামি করো, আগে ক বিভাগ দাও, তারপরে খ বিভাগ দাও, কিন্তু আগে খ বিভাগ দিবা, তারপরে ক বিভাগ দিলে তোমার টাইম ওয়েস্ট হবে না, ঠিক আছে? আর এমসিকিউ এর জন্য কি করা লাগবে সেটা তো বলেই দিলাম, যে এক নজরে গুরুত্বপূর্ণ তথ্যাবলী করে গেলেই হবে, আর হচ্ছে তোমার বোর্ড সলভ করে গেলেই হবে। তো আশা করি যেই টাইপগুলো বলে দিলাম, এই টাইপের মধ্যে থেকে কমন পাবা। এক্সাম হলে কমন পাওয়ার পরে ভাইয়াকে ধন্যবাদ দিও, এবং আপাতত ধন্যবাদ দেওয়ার দরকার নেই, আপাতত চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। এরকম আরও সাজেশন ভিডিও আসবে, আরও তোমার শর্ট সাজেশন ভিডিও আসবে। হ্যাঁ, তো নেক্সট কোন চ্যাপ্টার, কোন সাবজেক্টের তোমরা সাজেশন ভিডিও চাও, এটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।